যারা গণভোটকে সমর্থন করবে না, গণভোটকে হাত দিবে না, তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তারা রাষ্ট্রকে বিকলাঙ্গ করতে চায়, তারা আইনের শাসন চায় না। দুটো দল দুটো জোটে আছে, মানুষ ভোট দিবে তার পছন্দের প্রার্থীকে, মানুষ ভোট দিবে তার পছন্দের জোটকে। মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিবেন, এটাই আমার জোটের প্রত্যাশা মানুষের কাছে। আমরা যখন একটা ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি, আগামী দিন একটা নির্বাচন যেন হয় সকল ধরনের অপশক্তিকে রুখে দিয়ে মোকাবেলা করে, ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আমরা এগিয়ে যেতে পারবো। নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা সবেমাত্র একটা স্বৈরাচারকে বিদায় করেছি। গত 17 বছরের চেপে থাকা রাষ্ট্রকে বিকলাঙ্গ করার যে এক যন্ত্র, সেটাকে কিন্তু আমরা মাত্র বিদায় করেছি। অতএব সেই সরকারের গত 17 বছরে যে তার সাজানো প্রশাসন, পুরো একটা বাচ্চা সন্তানও যদি জন্ম দেয় 17 বছরে কিন্তু আপনার প্রাপ্তবয়স্ক হয়ে যায়, আপনি জানেন 18 বছরে। তার মানে কি, একটা শিশু থেকে তাকে জন্ম দিয়ে 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 প্রত্যেক প্রশাসনে প্রত্যেকটা সেক্টরে এমন একটা অবস্থা করে রেখেছে, তারা এখনো কিন্তু প্রশাসনে ঘাপটি মেরে আছে। তারা চাইবেই নির্বাচনটা যেন না হোক, নির্বাচনটাকে বানচাল করা যায়, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করা যায়। এই জন্য তারা সবসময় সজাগ আছে, সচেতন আছে। আপনার জন্য আরো বলছি যে বিষয়টা দেখেন, নিশ্চয়ই আপনি জানেন যে বাংলাদেশের বড় বড় স্বৈরাচারের যে দোসরের যে গ্রুপগুলো ছিল, বড় বড় কোম্পানিগুলো ছিল, শত শত হাজার হাজার কোটি টাকা তারা বাজেট করছে রাষ্ট্রকে বিকলাঙ্গ করার জন্য। আপনি নিশ্চয়ই জানেন ভারতে আপনার প্রশিক্ষণ দিচ্ছে, গেরিলা প্রশিক্ষণ। 1971 সালে এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রে যুদ্ধ করার জন্য আমরা গেরিলা প্রশিক্ষণ নিতাম। সেই যুদ্ধ করে এখন রাষ্ট্রকে বিকলাঙ্গ করা, রাষ্ট্রের মধ্যে উচ্ছৃঙ্খল করা, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করার আপনার জন্য প্রশিক্ষণ দিচ্ছে গেরিলা। তার মানে একটা চ্যালেঞ্জ, একটা অনিশ্চয়তা তো আছেই। আপনি নিশ্চয়ই জানেন সেটা আওয়ামী লীগের সেই 17 বছর যাদেরকে আমরা বিদায় করেছি, তারা এখন কাজ নেই তো, বসে বসে তারা গেরিলা প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পুশিন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পুরোপুরি ষড়যন্ত্র কিন্তু আছে সেই যন্ত্র। অতএব এই অনিশ্চয়তা জনগণের কারণও আছে। আমরা বলবো জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। আমরা যখন একটা ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি, আগামী দিন একটা নির্বাচন যেন হয় সকল ধরনের অপশক্তিকে রুখে দিয়ে মোকাবেলা করে, ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আমরা এগিয়ে যেতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা সেই জুলাই আগস্টের যে আমাদের গণঅভ্যুত্থানে যেখানে বিশাল ভূমিকা পালন করেছে, তারা আমি স্যালুট জানাই। আজকের এই আপনার টকশোর মাধ্যমে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই আমার সেই রেমিটেন্স যোদ্ধাদের, সেই ফাইটারদের। তারা যদি সেদিন শাটডাউন না করতো, আমাদের এই শাটডাউন করার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে আরো ত্বরান্বিত করেছিল আমাদের এই আন্দোলনকে। আজকে সেই জুলাই গণঅভ্যুত্থানের সেই তারা বিশাল একটা পার্ট। আমি তাদের আগামী দিনে সামনে যে নির্বাচন, ইতিমধ্যে নিশ্চয়ই জানেন আপনারা যে পোস্টাল ভোট হচ্ছে, সেই পোস্টাল ভোটের মাধ্যমে তাদের ভোটের যে একটা অধিকার সেটা নিশ্চিত করেছে। আমাদের আরপিওতে আসে, নিশ্চয়ই আপনারা জানেন 27-এর 1 ধারা, ক খ গ অনেকগুলো ধারা আছে, যেখানে প্রবাসে যারা থাকে, যারা নির্বাচনে দায়িত্ব পালন করে, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই সেক্টরটাকে নির্বাচনে ভোট দিতে পারতো না, তারা বিদেশে থাকার কারণে, কর্মে থাকার কারণে। এবারেই সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকার একটা উদ্যোগ নিয়েছে, আমি সাধুবাদ জানাই, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। এই যে পোস্টাল ভোট, এরই মাধ্যমে প্রতিটি মানুষ তার অধিকারকে নিশ্চিত করার জন্য, তার পছন্দের মানুষকে যেন নির্বাচিত করতে পারে, তার জন্য তারা একটা সুযোগ পাবে। তো যেই কথাটি আজকে উঠে এনেছি, আমাদের এই ভোটকে বানচাল করার জন্য যারাই চেষ্টা করবে, আমরা সজাগ আছি, সচেতন আছি। এবং আমার অনুরোধ থাকবে, যেভাবে আমাদের রেমিটেন্স ফাইটাররা সেই দ্বিতীয় গণঅভ্যুত্থানে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা যারা ভূমিকা রেখেছিল, আগামী দিনও 12ই ফেব্রুয়ারি যেন একটা ইনসাফের পক্ষে থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় আপনি জানেন 15,34,000 ইতিমধ্যে পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছে। তারা প্রত্যেকে যেন ভোট দেয় এবং এমন মানুষকে ভোট দিবে যার হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। গণঅভ্যুত্থানের যে সময় যে আমরা স্বপ্ন দেখেছিলাম, একটা সুন্দর সাস্টেনেবল বাংলাদেশের, সাস্টেনেবল ডেমোক্রেসির, সেটা যেন যার কাছে প্রত্যাশা করি, তাদের এই ভোটটা যেন সঠিক জায়গায় যেন দেয়, সেটার জন্য আমি সেই আমাদের ফাইটার, রেমিটেন্স ফাইটারদের আমি বিনীত আহ্বান জানাচ্ছি। কিন্তু এই হত্যাকাণ্ডগুলি ঘটানো হচ্ছে সারা বাংলাদেশে, বিভিন্ন বিচ্ছিন্ন অনেকগুলি ঘটনা ঘটছে। বিচ্ছিন্ন বলবো না, অনেকগুলি ঘটনাই অনেকটাই মনোভব করা হচ্ছে যে পরিকল্পিতভাবে, এবং সেই হাদি হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেকগুলি হত্যাকাণ্ড হয়ে গেল। জি, নিশ্চয়ই পরিকল্পনার অংশ কিনা, নাকি সামনের এই 12 তারিখের আগ পর্যন্ত
এই ঘটনাগুলিকে কোনোভাবে আসলে সিরিয়াসলি না নিয়ে নির্বাচন হবেই এমন আপনি আত্মবিশ্বাস আপনার? সাগর ভাই দেখেন, সে 1947 সাল থেকে আমরা ষড়যন্ত্রের মধ্যেই আছি মূলত। সে 71 সালেও ষড়যন্ত্রে ছিলাম, 24-এ ষড়যন্ত্র থাকবে, এটাই স্বাভাবিক। যখনই যে বাংলাদেশের ষড়যন্ত্রকে পার করে 12 তারিখকে আসলেই মানে পূর্ণাঙ্গভাবে এটা বাস্তবায়ন করার কতটুকু আসলে হবে বলে মনে আমরা দেখেন 1971 সালের কথা যদি বলি, পৃথিবীর সবচেয়ে সুসজ্জিত বাহিনী, আপনি নিশ্চয়ই জানেন যে পাকিস্তানের সেই সেনাবাহিনী সবচেয়ে সুসজ্জিত পৃথিবীর। আমরা তাদেরকে মোকাবেলা করে আমরা স্বাধীনতা এনেছি। এই আমাদের দৃঢ় বিশ্বাস, আগামী 12 ফেব্রুয়ারি যত ষড়যন্ত্রী হোক না কেন সেটাকে আমরা মোকাবেলা করে আমরা আমাদের লক্ষ্য অর্জনে যেতে পারবো। তবে আমি 2-4টি ষড়যন্ত্রের কথা যেটা আপনি বললেন, নিঃসন্দেহে দেখেন, যখনই এই আধিপত্য বিরোধী আমরা যখনই কেউ মাথাছাড়া দিয়ে উঠে দেশের পক্ষে কথা বলার চেষ্টা করে, আমাদের যে সকল রাষ্ট্র আছে যারা বাংলাদেশকে ভালো চায়নি, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায় যখনই কথা বলছে, আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি দেখেন সে আবরার পাহাড় থেকে শুরু করে হাদি, আধিপত্য বিরোধীর এক মহানায়ক বলা যায়, কণ্ঠস্বর, যিনি আসলে দেশকে ধারণ করে যিনি কথা বলতেন, দেশকে আধিপত্যের বিরুদ্ধে নেওয়ার জন্য কথা বলতেন। আজকে এখানে আমার আরেক অত্যন্ত কাছের মানুষ আছেন, পরশ ভাই, ওনার দাদাও এই আধিপত্য বিরোধী আন্দোলনের করেই আসলে যিনি সবসময় ছিলেন, মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই মানুষগুলোকে আসলে যারা যখনই কথা বলার চেষ্টা করছেন, ওই যে যারা ঘাপটি মেরে আছে, বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না, যারা ষড়যন্ত্র করেছিল সেই 1947 সাল থেকে 71-এ করেছিল, আবার এখনো করছে, তারাই আজকে ষড়যন্ত্র করে আমাদের এই যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে নির্বাচনটাকে বানচাল করা একটা ষড়যন্ত্র লিপ্ত থাকবেই। আপনার নেতা জনাব আন্দোলন পার্থ বা আপনারা বিজেপি তো বিএনপি জোটের সাথে আপনারা রয়েছেন। জি জি, আমরা গত 17 বছর। অপর দিকে রয়েছে জামাত ইসলাম বা অন্যান্য ইসলামিক দলগুলোর জোট। ইসলামিক দলগুলোর জোট কতটা ফ্যাক্টর হবে বলে মনে করছেন? তাদেরকে মোকাবেলার ক্ষেত্রে কতটা আপনারা সফল হতে পারবেন বলে মনে, খুব ছোট্ট করে বলবেন। পাশাপাশি গণভোটের একটা বিষয় রয়েছে। জি, গণভোটের ব্যাপারে আপনাদের অবস্থান কি? অনেকে মনে করে যে আপনারা গণভোট চাচ্ছেন না। গণভোট চাওয়ার না চাওয়ার মানে কি এই যে 24কে আপনারা আসলে ধারণ করেন না? ধন্যবাদ আপনাকে। কয়েকটি প্রশ্ন আপনি করেছেন। আমরা স্পষ্টই বলতে চাই, গত 17 বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। বিশেষ করে বিএনপি, জামাত, বড় দুটো দলের সাথে আমরা যে সকল দলগুলো ছিলাম, প্রত্যেক আজকে যেহেতু স্বৈরাচার নেই, এখন দুটো জোট আছে, একটা হচ্ছে বিএনপি বনাম জামাতের নেতৃত্বে। এই প্রত্যেকটা দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশের আমরা আন্দোলন কিন্তু করেছিলাম। এই জন্য আমার দৃঢ় বিশ্বাস, এখন এই দুটো দল দুটো জোটে আছে, মানুষ ভোট দিবে তার পছন্দের প্রার্থীকে, মানুষ ভোট দিবে তার পছন্দের জোটকে। মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিবেন, এটাই আমার জোটের প্রত্যাশা মানুষের কাছে। এই বিষয়ে দেখেন, আমাদের প্রত্যাশা, আমরা যেই নির্বাচিত হোক না কেন, নিশ্চয়ই জনগণের জন্য কাজ করবেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করবেন। আমার দেশের জনগণ নিশ্চয়ই সেই সচেতনতা ইতিমধ্যে তৈরি হয়েছে, সেটাই আমাদের প্রত্যাশা আসলে। যেই দ্বিতীয়টি, আপনি যে বিষয়ে গণভোটের কথা বলছেন, দেখেন অনেক বন্ধুই আছেন। আমি গতকালকে একটা টক শোতে বলেছিলাম, দেখেন মার্কা যার যার। গণভোটের পক্ষে আছেন নাকি বিপক্ষে? মার্কা যার যার। না আপনি আমি বলছি, আপনি গণভোটের মানে আপনি তো 24-এর যে আন্দোলন হয়েছে সেই চেতনা ধারণ করেন। অবশ্যই ধারণ করি। তাহলে 24-এর চেতনাকে ধারণ করার পক্ষে যারা রয়েছে, যারা ধারণ করে, তারাই তো গণভোটের পক্ষে থাকবার কথা না। আমি আপনাকে আরেকটু এগিয়ে দেই। আপনার শুধু তাই নয়, দেশের 20 কোটি মানুষের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া এই যে জুলাই সনদের গণভোটের বিপক্ষে থাকবে, তাদের মনুষ্যত্ববোধ থাকবে না, তারা মনুষ্যত্ববোধ হারা হবে, দেশপ্রেমিক না, তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, তারা পূর্বে স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়। যারা গণভোটকে সমর্থন করে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, গণভোটকে যারা গণভোটকে সমর্থন করবে না, গণভোটকে হাঁ দিবে না, তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তারা রাষ্ট্রকে বিকলাঙ্গ করতে চায়, তারা আইনের শাসন চায় না। কিন্তু যতটুকু জানি আপনারা যে জোটে রয়েছেন, জোট নিয়ে আমি আগেই কথাটা কিন্তু আপনাকে পরিষ্কার করছি, মার্কা যার যার, গণভোটে হাঁ সবার। সেটা তো অবশ্যই না, মানে এখানে জোট তো একটা বড় ফ্যাক্টর। না, জোটে কাউকে বলে হয়নি যে জোটে থাকলে না ভোট দিতে হবে, জোটে থাকলে হ্যাঁ ভোট দিতে হবে। এটা টোটালি আপনার জোটে তো একটা আদর্শিক একটা ঐক্যবদ্ধ অবস্থান রয়েছে। না, আমাদের জোট না। আমি এখানে আপনাকে একটু ক্লিয়ার করছি, আমরা কোনো জোটে নেই, কেউ জোটে নেই, বাংলাদেশে এই মুহূর্তে কোনো জোট নেই।
সমঝোতা আছে, আসন সমঝোতা, কোন জোটে নেই। জোট থাকলে আপনার লিডারশিপ থাকবে। জোট কাকে বলে আমি জানি না। যে আমি একটু পার্থক্য একটু আমি আপনি যদি সুযোগ দেন, মানে বিএনপি আপনাদেরকে জোটের মাধ্যমে ছাড় দিয়েছে। যদি জোট থাকে, জোট থাকলে লিডারশিপ থাকবে, জোট থাকলে আইডিওলজি থাকবে। জামাত ইসলাম কি আপনাদেরকে ছাড় দিচ্ছে কিনা? না, জামাত ইসলাম আমাদের সাইড দিচ্ছে তার না। মানে জামাত ইসলামের যেই যার সাথে যারা রয়েছে তাদের সাথে আপনারা এক ফাইট পথে না, করে আমাদেরকে, আপনারা এক পথে নন, এটা তো স্পষ্ট। রাইট। এখন এখানে হলো বড় একটা বিষয় রয়েছে, আমরা যতটুকু একদম স্পষ্ট ব্ল্যাক এন্ড হোয়াইট যদি প্রশ্ন করি, জামাত ইসলামের জোট বা ওই পক্ষে যারা রয়েছে তারা মনে করে যে না, ভোট দেওয়াটা উচিত। আমি এই জনগণকে, বিএনপির নেতৃত্বে যারা রয়েছেন, আপনি হয়তো ব্যক্তিগতভাবে ভোটকে আপনি সমর্থন করছেন, কিন্তু বিএনপি নেতৃত্বে যারা রয়েছে বা বিএনপির পক্ষ থেকে ভোটকে উৎসাহিত করা হচ্ছে না। আমি এই বিষয়টা একেবারেই স্পষ্ট করি এবং ক্লিয়ার করছি। দেশের রাজনীতিবিদ এবং জনগণের প্রত্যেকের জন্য আসলে মেসেজটি দরকার। আমরা কিছু ভুল ব্যাখ্যা করছি। জোটের এমপি হওয়ার রাজনীতি একটা, এখানে ব্যালট কিন্তু দুটো থাকবে। আমি আবারও ক্লিয়ার করছি, ব্যালট কিন্তু একটা না। একটা হচ্ছে সমঝোতার ব্যালট, অর্থাৎ নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদে 300 আসনে যাবে যার এমপির একটা ব্যালট। আরেকটা ব্যালট কিন্তু সংবিধান সংশোধনের, যেটাকে জুলাই সনদ বলছি আমরা, সেটা আলাদা। সেখানে আপনি যদি গণতন্ত্র চান, আপনি যদি স্বৈরতন্ত্র থেকে মুক্তি চান, 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকুক, এটা আপনি চান না। আপনি যদি নির্বাচনী সংস্কার চান, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য চান, আপনি হাতে ভোট দিবেন। এবং আমি তো তাই মনে করছি, একজন মনুষ্যত্ববোধ থাকলে সে কখনোই গণভোটে না দিতে পারে না। কেন দিবেন আপনি আমাকে বলেন, একটা কারণ দেখান যে কারণে আপনি না দিবেন না। হ্যাঁ, দিতে পারে দুই একটা দলে যারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, একই রকম পরিবর্তন তো প্রতিষ্ঠা করতে চায়, তারা সেই পক্ষের অন্যান্য দলগুলোকে একই রকম মনে করে। আমি আই ডোন্ট নো, আমি বলছি, আবারও বলছি, নির্বাচন আর গণভোট দুটো আলাদা বিষয়। আমি আপনার ব্যক্তিগত প্রশ্নটা করছি না, আপনি আপনার ব্যক্তিগত অবস্থান আপনি স্পষ্ট করেছেন, কিন্তু আমি হায়ের পক্ষে আছি। আপনার ব্যক্তিগত, এটা হলো আপনার ব্যক্তিগত অবস্থান, কিন্তু আপনি যেই জোট বা যেই দলগুলোর সাথে রয়েছেন, জি জি জি, দলের পক্ষ থেকে এটা কখনোই কোনো মেসেজ নেই, এটা ব্যক্তিগত বিষয়। আমি আবারও ক্লিয়ার করছি, কিন্তু এটা দল থেকে কিন্তু এই ব্যাপারে কোনো মেসেজ নেই যে আমরা হাতে দিব কি নাতে দিব। ধন্যবাদ আপনাকে।